জাস্ট ফাটাফাটি। তুমি কি এক্সপেক্ট করছো পুরোটাই ধরে খাওয়াবো? না না না, মোটেই না। একরকম, কিন্তু এখানে তো প্রত্যেকবার একটা করে নতুন চ্যালেঞ্জ। তো এই জায়গায় এই উইমেন সেফটি নিয়ে তোমার কি মনে হয়, আমাদের কতটা মানে আমরা কতটা ঠিক দিকে আছি বা ভুল দিকে আছি? এরকম লাগছে, একটু খেয়ে বলো। আর যেমনটা বলেছিলাম নো চিকেন স্পেশালি ফর শিবাজিদা, তো এটাও হবে উইথাউট চিকেন ফুড। তো এখানে এখন যে বাড়ির যে আত্মীয় স্বজন তারা তো খুব বাদী ছিল, হ্যাঁ মেয়েকে পাঠাচ্ছ, বাবাকে বলতো সবাই। যা শেষ, হ্যাঁ শেষে একটু আমি খেয়ে আমার ভুঁড়ির অবস্থা একবার দেখিয়ে দিই। নমস্কার, আমি আবার এসে গেছি আপনাদের ফুডি দাদু। আজকে আবার আমরা একটা নতুন ভিডিও করতে এসেছি। এই প্রসঙ্গে যা বলার সবটাই অভিযোগ। প্রথমত জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা? আমরা আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আমাদের খুব প্রিয় জায়গা। তো আজকে আমরা স্পেশালি শিবাজিদার কথা মাথায় রেখে আজকে যেসব ওদের সি ফুড প্ল্যাটার আছে সেগুলো অর্ডার করবো, এবং আমাদের কিছু স্পেশাল অতিথি আসছে। কিন্তু তার আগে বলে দিই আমরা পুরো ভালো নেই, কারণ আমাদের শহর, আমাদের প্রাণের প্রিয় শহর কলকাতার সে ব্যথিত। আজকে আমাদের শহরের মা বোনরা কাঁদছে, তাই আমরা কি করে শান্তিতে থাকতে পারি? আমাদের মনেও প্রচন্ড ব্যথা বেদনা সেই বিষয়ে। তো আজকে আমাদের যারা বিশেষ অতিথি তারা ওমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক, তারা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা এক্সাম্পল কিছুটা সেট করেছে আমাদের এইখানকার বাঙালি মেয়ে হয়ে। তাদের সাথে বেশ কিছু এই বিষয় নিয়ে আলোচনা করব, আর কিছু খাওয়া দাওয়া খাবো। কোথায় এসেছি, কিভাবে এসেছি সেটা না হয় শেষের জন্য থাক, চোখ রাখুন ভিডিও। আমি আপনাদের বলছিলাম যে আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট আসছে এবং তার সঙ্গে আমার মাও এসেছে। নাম বা ছবি দেখলে তো আপনারা বুঝেই যাবেন যে কে। বেশি করে আমি আলাদা পরিচয়ের সময় নেব না। ও হচ্ছে সুস্মিতা রায়। নমস্কার। আপনারা জানেন ও পরিচিত মুখ ইন্ডাস্ট্রি। আর সঙ্গে ওনার মা আছে, ওনার নাম কল্যাণী রায়। আর উনি এই ছিলেন স্টেট গভর্নমেন্টে কাজ করতেন, এখন হেলথ ডিপার্টমেন্টে আছেন, রিটায়ার করেছেন। আচ্ছা, উনি ডিটেলসে বলবেন আপনাদের আর কি। আমি চাইছি এবার সুস্মিতা শুরু করুন, কিভাবে ওর জার্নিটা হলো সবার। মানে আমার জার্নি বলতে কি বলতে চাইছো, মানে ইন্ডাস্ট্রি থেকে কেমন ভাবে তুই এলি, সেটা প্রায় শুরু করলি? সকলেরই প্রায় জানা এত বছরে যে আমি সুন্দরবনের গোসাবার মেয়ে। আর সেখান থেকে এসে কলকাতা শহরে একটা নিজের জায়গা করা, সে ছোট্ট হলেও সেটা তো অনেকটাই স্ট্রাগলে। তো শুরু করেছিলাম টকি জুনিয়র আর্টিস্ট দিয়ে। তারপরে যেটা হয় না যে জুনিয়র আর্টিস্টের মধ্যেও যদি মনে হয় ডিরেক্টরের যে ভালো ডায়লগ বলছে, ভালো এক্সপ্রেশন, সেখান থেকেই আমি প্রথম হিরোইনের চরিত্রে অভিনয় করি। তখন ইটিভি ছিল, সেখানে যখন 21শে বাউল একটি সিরিয়াল হতো, সেই সিরিয়ালেই আমার ফার্স্ট আর কি অ্যাজ এ লিড অভিনয় করা। তারপরে যেটা হয় একটার পর একটা অভিনয় করতে 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 একটা অল্প পরিচিত একটা মুখ হয়ে ওঠা। এবারে ব্লগিংয়ের দৌলতে অনেকে এখন জানে আমি ব্যক্তিগতভাবে কি পারি, কি করি। আর যেহেতু আমি নেগেটিভ চরিত্রগুলো বেশি করি, এবং সেইগুলো করি বলাটা ভুল হবে, আমার নেগেটিভ চরিত্রতেই মানুষ আমাকে বেশি পছন্দ করে, সেই কারণে আর কি পরপর আমার পাওয়া এই চরিত্রগুলো। তো আসলে অনস্ক্রিন আর অফস্ক্রিন যে আমি কতটা আলাদা সেটা মানুষজন বুঝতে পারে।
এবং আরেকটা যেটা সুবিধা হয়েছে, আমাদের অভিনেত্রীদের তো শুধুমাত্র ওই স্ক্রিনের মধ্যে দিয়ে দেখা যায়, তো ব্লগিংয়ের জন্য যেটা হয়েছে আমাদের গোটা পরিবার, মানে আমার মা, শাশুড়ি মা, পুরো পরিবার, যারা সিরিয়ালের মুখ ছিল না তারা এখন প্রচণ্ডভাবে হাইলাইটেড। তো আমার মনে হয় এত বছর আগে যে স্ট্রাগলটা করে সুন্দরবন থেকে গোসাবা থেকে আমি কলকাতায় এসেছিলাম, সেই স্ট্রাগলটা সাকসেসফুল। এখন স্ট্রাগল কোনোদিন আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোনোদিন যায় না, এখনও স্ট্রাগল চলছে অভিনেত্রী হিসেবে নিজেকে ওই জায়গাটায় টিকিয়ে রাখার। আর মেয়ে হিসেবে যে স্ট্রাগলটা, যেটা আমরা জানি বর্তমানে যে ঘটনাটা ঘটেছে, সেই স্ট্রাগলটা তো চিরন্তন, মানে বহু বছর ধরে, আমরা যদি ইতিহাস দেখি বহু বছর ধরে চলে আসছে। আমরা জানি না সত্যি এর শেষ কোথায়, তবে খানিকটা জায়গায় আমার মনে হয় যে এর জন্য না মেয়েরাও হয়তো কিছুটা দায়ী। কারণ আমরা যদি ইতিহাস দেখি, আমার মা ঠাকুমারা যেটা সহ্য করে এসেছে, মানে আমার মায়ের শাশুড়ি মাকে সেটা দেখি যে তার শাশুড়ি মা সেটা করেছেন বলে তার বৌমাকে বাধ্য করা হয় সেটা করতে। আমার মনে হয় মেয়েরা যদি মেয়েদের পক্ষে দাঁড়িয়ে মেয়েদের শক্তি হয়ে ওঠে, তাহলে আমার মনে হয় পুরুষদের সেই ক্ষমতাটা নেই যে তাকে এইভাবে ধর্ষণ করবে, এইভাবে তাকে মার্ডার করবে। আমার মনে হয় সেইটা একত্রিত হওয়া উচিত। মানে একটা কথাই আছে যে মেয়েরা মেয়েদের চরম শত্রু, আমার মনে হয় এই মিথটা এবারে ভেঙে ফেলার সময় এসেছে। আচ্ছা, তুমিও তো ফিল্ম ফ্র্যাটার্নিটিরই, তো নিত্যদিন কাজ করতে হয়, টেলিভিশনের কাজ যেহেতু, ইনফ্যাক্ট সিনেমা বলো বা বিজ্ঞাপন বলো, ওয়েব সিরিজ বলো, যাতায়াত তো করতেই হয়। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি মানে নর্মাল জায়গায় কি একটা চাকরি পেয়ে গেলাম, সেখানে সারা জীবন কাটালাম একরকম, কিন্তু এখানে তো প্রত্যেকবার একটা করে নতুন চ্যালেঞ্জ। তো এই জায়গায় এই উইমেন সেফটি নিয়ে তোমার কি মনে হয়, আমাদের কতটা মানে আমরা কতটা ঠিক দিকে আছি বা ভুল দিকে আছি, এটা এক নম্বর। আর আন্টিকে একটা প্রশ্ন, সেটা হলো যে তুমি তো 40 বছর ধরে কাজ করেছো, সমাজ এখন তো অনেকটা পাল্টে গেছে, আগের মতো তো নেই। তো এই পরিবর্তন যেটা হয়েছে সেটা আগে কতটা ভালো ছিল বা খারাপ ছিল, এখন কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে মহিলাদের জন্য আমি বলছি। তো প্রথম দিদি বলো। দেখো, এই প্রশ্নটা না, মানে প্রশ্নটা খুবই ভালো, কিন্তু এর উত্তরটা মানে অনেক বিতর্কের ব্যাপার, বুঝলে তো। তুমি প্রথমে জিজ্ঞেস করলে আমাকে যাতায়াতের ব্যাপারটা, তো আমি যদি যাতায়াতের ব্যাপারটা বলি, আমি কেন শুধুমাত্র এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পরে যাতায়াতের কথা বলবো? আমি বলবো আমার শৈশব থেকে, তাই না? আমি কিন্তু এটা ফেস করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নয়। আমাদের এই প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত, সে আমরা যে ইন্ডাস্ট্রিরই হোক, আমাদের কাজ, আমাদের প্রফেশন যাই হোক না কেন, কিংবা একটা গৃহবধূও হোক না কেন, আমাদের কিন্তু ফেসটা সবাইকেই করতে হয়। শুধু যেহেতু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের সামনে একটা ক্যামেরা থাকে, আমাদের প্রবলেমসগুলো বা আমাদের বিষয়গুলো খুব হাইলাইটেড হয়। তার মানে এই নয় যে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা হয়, নয় কিন্তু। আমি তাহলে আমার ছোটোবেলার কথা বলি। এরকম অনেকবার হয়েছে, আমি যেহেতু গোসাবায় আমার বাড়ি ছিল, যখন কলকাতায় আসতাম অটো করে আসতে হতো, আমার পাশে মধ্যবয়স্ক একজন কাকু বসে থাকতো হয়তো, কারণ সেখানে তো আর নির্বাচন করা যাবে না, আমার পাশে একজন মহিলাই বসবে। তো আমি তাকে দেখতাম এরকম সাইড থেকে আঙুল দিয়ে ডিস্টার্ব করছে, কিছু একটা করছে। আমি ছোটো থেকেই ওই রকম, যে আমাকে ডিস্টার্ব করছে আমি কি করতাম, ওই আঙুলটার এই কোণাটা চেপে ধরতাম, যাতে সে যন্ত্রণায় কাতর হয়ে আমার ওই নোংরামি করাটা ছেড়ে দেয়। শুধু তাই নয়, আমি ছোটোবেলায় একজন টিচারের কাছে পড়তে যেতাম। সে আমাকে একা পড়াতে চাইতো। কেন পড়াতে চাইতো নিশ্চয়ই সেটা উত্তর আর দিতে হবে না, সেটা আমি প্যারেন্টসদের বলতে পারবো না, বলতে পারতামও না সেই সময়, তাই না? ফলে সেই বিষয়গুলো কিন্তু আমরা ফেস করে এসেছি। শুধু তাই নয়, ফ্যামিলির তরফ থেকেও হয়, একজন দুঃসম্পর্কের দাদুও অনেক রকমভাবে চেষ্টা করেছিল। ফলে আমরা শৈশব থেকে কিন্তু এইটার সাথে স্ট্রাগল করতে একটা অভ্যস্ত হয়ে গেছি। এইবারে আসে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা। এটা হাইলাইটেড ফলে সবাই বলে, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর অত বেশি কিন্তু অত্যাচারিত বা ওই অ্যাটেম্পট মানে হইনি, যেটা আমি ছোটোবেলা থেকে হয়ে এসেছি। প্রতিনিয়ত ট্রেনে, বাসে, ট্রামে যেটা আমরা হই। আর ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে সবাই বোধহয় ওই পথ ধরে, একটা পথ ধরে উঠে আসে, এমনটা নয় কিন্তু। সেক্ষেত্রে ডিপেন্ড করে সে কিভাবে উঠতে চায়। কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর করে রেপ করে না, বুঝতে পারলে? এখানে নিজের একটা ইচ্ছেও কাজ করে, আমি কার সাথে কিভাবে থাকবো, কিভাবে আমি কাজটা করব। এটা আমার ব্যক্তিগত মনে হয়। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। যখন একদম শুরুতে স্ট্রাগল করতাম, আমার একটা ছোট্ট ঘটনা মনে আছে। আমাকে একজন স্ক্রিপ্ট শোনার জন্য ডেকেছিলেন তার ফ্ল্যাটে। তো তিনি তার স্ক্রিপ্টটা শোনালেন, বললেন যে রাজস্থানের শুটিং হবে এবং
একটা গ্যাসের পেপার নিয়ে এসে আমাকে বললেন যে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি আমার ফ্ল্যাটটা তোমার নামে করে দিতে চাই বলে সাইন টাইন করানোর একটা চেষ্টা করছিল। অ্যাজ ইফ উনি মনে করেছেন যেহেতু আমি গ্রামের এবং বাচ্চা মেয়ে আমি কিছুই বুঝবো না, উনি দেখাতে চাইলেন বলে উনি অনেক রকম প্রস্তাব দিয়েছিলেন। আমি তখন ছুরি ক্যারি করতাম, ছুরি দেখিয়ে কোনো রকমভাবে আমি বেরিয়ে এসেছিলাম। ওই একটাই আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এছাড়াও আমার এই যাতায়াতের বা অন্য ধরনের জোর করে কিছু করা এই এক্সপিরিয়েন্স আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট নেই, যেটা আমি ছোটোবেলায় পার করে এসেছি। এবার মা তুমি বলো। আমাদের সময়টা ছিল মেয়েদের এইভাবে, কিন্তু মেয়েরা কিন্তু ইচ্ছে মতো বেরোতে পারত না। আমার অভিজ্ঞতার কথা বলি, আমি যখন হাই সেকেন্ডারি পাস করলাম, পাস করার পরে আমি বাড়ির থেকে মেয়ে বড় হলে কি হয়, বাবা মারা তো বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, ছেলে দেখছে বিয়ে দেবো। আমি তখন ভাবলাম, কারণ আমার মা কাকিমাদের দেখে এসছি ছোটোর থেকে, উদয় অস্ত পরিশ্রম করে যাচ্ছে, অজস্র পরিশ্রম, কিন্তু বিনিময়ে তারা কিন্তু শূন্য। তারা কি মানে একটুখানি পান থেকে চুন খসলেই কিন্তু পুরুষদের একটা লাঞ্ছনা, গঞ্জনা, এটা হলো না কেন, ওটা হলো না কেন, সময় মতো খেতে দেওয়া হলো না কেন। কিন্তু তাদের যে পরিশ্রমের কথা ছেলেরা কিন্তু চিন্তা করতো না। এইটা আস্তে আস্তে ধীরে 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 কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন কিন্তু মেয়েরা সেই ফেসটা করে না। আমি তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে আমার যদি বিয়ে হয় আমি এই মা কাকিমাদের মতো এরকমই ফেস করব। আমার কিন্তু আর উন্নতি, আমি যে এতদূর পড়াশুনো করলাম, কারণ আমার মা কাকিমারা পড়াশুনো করেনি, হয়তো 2-1 ক্লাস হয়তো পড়েছে, কিন্তু আমার মতো তো আর এতটা পড়েনি। আমি ভাবলাম যে আমি তো যদি বিয়ে আমাকে বাবা দেয় তাহলে আমাকে ওই রকমই ফেস করতে হবে। আমি তখন বাবাকে বললাম, বাবা আমি কিন্তু এখন বিয়ে করবো না। না, আমার 5টা বোন, 5টা মেয়ে, একটা তুমি যদি বিয়ে না করো তাহলে পরের টাকা আমি দিতে পারবো না। কেন, তুমি পরেরকে দাও, সে যদি বিয়ে করতে ইচ্ছা করে তাকে দিয়ে দাও, আমি করবো না বিয়ে। আমি জোর করেই নার্সিংয়ে এলাম। এই নার্সিংয়ে আসার সময় বাড়ির থেকে প্রবলেম হলো, হ্যাঁ তুমি বাড়ির মেয়ে, কোথায় থাকবে, কি করবে, তোমাকে যেতে ওখানে ওই সব কাজ করতে হবে না, তুমি এক কাজ করো, ছেলে দেখছি বিয়ে দাও। আমি তো নাচর বান্ধা, আমি জোর করে, মানে বাড়ি থেকে কেউ জানে না যে আমি অ্যাপ্লিকেশান করেছি। শুধু লাস্টে গার্জেনের একটা সই দরকার হয়, সেই সইটা আমি বাবার কাছ থেকে নিয়েছি, মানে খুব কায়দা করে। বাবা বলছে কী ব্যাপার, আমি বললাম সব দাও তো করে, হবে কিনা তো ঠিক নেই, অ্যাপ্লিকেশানটা করে, মানে অনিচ্ছা সত্ত্বেও সইটা দিয়েছে। যাই হোক, অ্যাপ্লিকেশান করলাম, করার পরে কিন্তু আমার চাকরিটা হয়ে গেল। সেই চাকরি আমি 40 বছর ধরে করেছি। এখন যে বাড়ির যে আত্মীয় স্বজন তারা তো খুব বাদী ছিল, হ্যাঁ মেয়েকে পাঠাচ্ছ, বাবাকে বলতো সবাই, হ্যাঁ মেয়েকে চাকরি করতে পাঠাচ্ছ, কোথায় যাবে, মেয়ে মানুষ, কী হবে না হবে, কোথায় থাকবে, কি করবে, মেয়েদের মানে বাইরে পাঠিয়ে দিচ্ছ। ওদের মধ্যে হ্যাঁ, মানে এই যে চাকরিটা মা এই 40 বছর ধরে করলো, সেটা কিন্তু যখন শুরু করেছিল সেটা কিন্তু পরিবারের কাছে একটা অপমান ছিল। হ্যাঁ, মানে অপমান করা হতো যে তোর মেয়ে নার্সিংয়ে চাকরি করে, এটা কিন্তু অপমান ছিল। তো সেই জায়গাটা ওভারকাম করে উঠেছে মা। তো আমাকে যে স্ট্রাগলটা করতে দেখা যায় সেটা আমি বিশ্বাস করি আমার মায়ের থেকে এসেছে, কারণ মা যেরকম নিজে স্ট্রাগল করে একা বেরিয়ে গিয়ে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেছে, আমিও একই পথে হেঁটেছি। এবং তোমাদের দেখে বোঝাই যায় যে নারী শক্তি যে কতটা শক্তিশালী, তোমরা যে কতটা অ্যাচিভ করে চলেছো এবং করছো। তো কুর্নিশ জানাই সেটাকে। তবে এই শক্তিটা বজায় রাখার জন্য এবং শক্তিশালী থাকার জন্য আমাদের তো পেট পুজো করাটাও খুব দরকার। তো সেই কারণেই এখানে আসা, মনের শক্তি আসে না। তো আমাদের খাবার টাওয়ারগুলো এবার আসুক, গম্ভীর আলোচনা অনেকগুলো হলো। তো এবার একটুখানি আমরা খাবার দাবার খাই এবং একটু আমাদের মনটাকে শান্ত করি, কারণ যখনই টিভি চালাচ্ছি, যেদিকেই দেখছি, ফেসবুক খুলছি, হোয়াটসঅ্যাপ খুলছি, সব সময় নেগেটিভ। তো আমরা একটু হাসি মজা করে পজিটিভটাকেই তুলে ধরার চেষ্টা করি, একটু আমরা সুখে থাকার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া হোক, তখন একটু মজার গল্প হবে।
যেমনটি দেখালাম স্টার্টার চলে এসছে আমাদের কাছে। তো স্টার্টারের মধ্যে এটা একটা অরেঞ্জ একটা মকটেল দিয়েছে, একটা গ্রিন অ্যাপেলের মকটেল আছে এবং একটা ওয়াটারমেলনের মকটেল আছে। প্লাস যেটা আছে সেটা হলো যে একটা ক্র্যাবের মিট ক্ল বললো না, ক্র্যাবের মিট বল আর সামথিং। তো এই তিনটে প্রথমে আমরা চেয়েছিলাম, তো সেটা এসছে। তো তোমরা কোনটা খাবে বলো এবার? ড্রিঙ্কসের মধ্যে ফার্স্ট সিলেক্ট করো। গ্রিনটা খাও। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি গ্রিন কালারটা খুব পছন্দ। এটা কোনো দলীয়ভাবে নেবেন না, এমনি গ্রিন ব্যাপারটা খুব পছন্দ। আর আমার একটু ওয়াটারমেলন ভালো লাগে, একটু পিঙ্ক রেড এই ব্যাপারটা ভালো লাগে। তো আমি তোমরা একটু খেয়ে বলো তো কেমন লাগলো। হ্যাঁ মাখিয়ে দেখো তো। প্রাণটা জুড়িয়ে গেল জাস্ট। ওয়াটারমেলনটা ভালো লেগেছে, আন্টির গ্রিন সুন্দর, খুব সুন্দর। আচ্ছা দাদা, আমাদের আরেকটা যে সি ফুড অর্ডার করেছিলাম সেটাও চলে এসছে। তো ইট ইজ সি ফুড টার্ট। তো সব ইউনিক প্রিপারেশন আমরা আজকে অর্ডার করেছি এবং শিবাইদার কথা মাথায় রেখে, কারণ শিবাইদা তো চিকেন খায় না। তো আজকে তার তো ফ্যান্টাস্টিক, তাহলে তো একদম মানে সোহানা সোহাগা। তো আজকে পুরোটাই সি ফুডের ওপর মোটামুটি যাচ্ছি এখনো অবধি। তো একটা করে খেয়ে বলো না কিরকম লাগছে। তার আগে আমি আরেকটু ইন্টারাপ্ট করলাম, এটা একটু আমি খেয়ে দেখি কিরকম। তাহলে এটা হচ্ছে একটা অরেঞ্জ, জুড়িয়ে গেল প্রাণটা। এটা বেশ ভালো একটা ওই একটা চায়ের টাইপেরও ফ্লেভার আছে এর মধ্যে। হ্যাঁ মানে অরেঞ্জ আইস টি টাইপের খেতে। হ্যাঁ তোমরা নাও প্লিজ বলো। আচ্ছা এইটা হলো হ্যাঁ মানে এটা হচ্ছে ওই কাঁকড়ার যে দাঁড়াটা সেটা বেরিয়ে আছে, সেইটা দিয়ে ধরতে হবে। মানে এটা ধরে এরকম করে খাও তো, খেয়ে বলো। কাঁকড়া আমার খুব পছন্দের। কাঁকড়ার ফ্লেভার আছে ভীষণ ভাবে। আর কাঁকড়া ভেঙে খেতে একটা স্ট্রাগল করতে হয়, এটা বিনা স্ট্রাগলে তুমি কাঁকড়া খেতে পাবে। মানে পুরো মিটটা খুব ভালো, সত্যি ভালো, দারুণ। সত্যি ভালো খেতে। হ্যাঁ আন্টিরও ভালো লেগেছে। খুব ভালো। এবার আমাদের ফুডি দাদুকে একটা দাও। ফুডি দাদু হাঁ করে দেখছে। হ্যাঁ হাঁ করে দেখছে। এই তো বাহ বাহ, খুব সুন্দর। জাস্ট ফাটাফাটি। তুমি কি এক্সপেক্ট করছো পুরোটাই ধরে খাওয়াবো? না না না, মোটেই না। এবার তাহলে সি ফুড টার্টটা কিরকম লাগছে একটু খেয়ে বলো। ইয়াম্মি। মধ্যে আমি এত দেখতে পাচ্ছি এত ইয়াম্মি হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। এর মধ্যে আছে চিংড়ি আর মেয়োনিজ তো আর আছেই, আর এটা কি আছে, একটা কিছু একটা আছে, কিন্তু যেটাই থাকুক না কেন মাটা খাও খেয়ে দেখো। কি নাম এর? সি ফুড টার্ট। সি ফুড টার্ট। এই টার্টটা আমি অন্যরকম খেয়েছি আগে, মানে সি ফুড দিয়ে আমি খাইনি, ভীষণ ভালো লাগছে। আর ইউনিক, সবচেয়ে বড় কথা ইউনিক এটা। কেমন লাগলো? চিংড়ি মাছ দাও, তাই তো? আমার চিংড়ি মাছ খুব প্রিয়, আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ খেতে, ভালো খেতে। তো এক্সাইটিং স্টার্টারের পর চলে এসছে মেন কোর্স। আর যেমনটা বলেছিলাম নো চিকেন, স্পেশালি ফর শিবাজিদা, তো এটা হবে উইথাউট চিকেন ফুড। তো এখানে থাই শ্রিম্প নুডলস, বাহ প্রচুর শ্রিম্প দিয়েছে, বেশ লোভনীয় দেখতে। তারপরেই আছে ওপরে দেখেই বুঝতে পারছো ক্র্যাব, মানে ক্র্যাব রাইস। অ্যান্ড এটা আমার খুব পার্সোনাল ফেভারিট এখান থেকে, বাটার গার্লিক প্রন। তো এগুলো খাবে আমাদের আজকের গেস্ট, আর রিভিউ দেবে কেমন লাগলো। দাও, ওয়েট করছি খাওয়ার জন্য, গরম ধোঁয়া উঠছে, তাড়াতাড়ি দাও। একটা অন্যরকম ফ্লেভার, একটু ঝাল ঝাল ব্যাপার আছে, এবং যে অয়েলি ব্যাপারটা থাকে না নুডলসে, অয়েলি ব্যাপারটা কিন্তু নেই, যেটা আমার খুব ফেভারিট, খুব পছন্দ আমার।
আর সাথে অনেকটা খাওয়া যাবে। একদম, সাথে তো প্রন, আই লাভ প্রন, অসম। আচ্ছা এটা একটু টেস্ট করে রাইসটা, ক্র্যাব রাইস। ইয়াপ, পাগল, জাস্ট পাগল। পুরো রাইসটার মধ্যে একটা ক্র্যাবের ফ্লেভার আছে। এই যে ক্র্যাবটা দেখা যাচ্ছে, ক্র্যাবের মিটটা, এটা তো কষ্ট করতে হচ্ছে না ছাড়াতে। মানে কাঁকড়া চিংড়ি এত সহজ তুই তো খেলি, এবারে আমি খেয়ে দেখি কেমন। হ্যাঁ কি বলো? শ্রিম্প নুডলস থাই শ্রিম্প নুডলস। ভালো লেগেছে আন্টি? ভীষণ ভালো। তুমি রোজকার যে নুডলস খাও তার থেকে আলাদা কিনা? হ্যাঁ একদম মানে একদম ওই চাইনিজ নুডলস ওরকম হ্যাঁ, টাইপের না, একদমই না, একদমই না, পুরো আলাদা। এবার একটু প্রনটা খেয়ে বলো, বাটার গার্লিক প্রন। দারুণ দারুণ, মানে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, খুব ভালো। খুব কম অয়েল, খুব কম হ্যাঁ, আমার- কোনো রকম আমারও তাই। মশলা। প্লাস এদের এখানকার রেস্টুরেন্টে কোনো আজিনামোটো ইউজ হয় না। রাইট, এটা খুব আমারও তাই। ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, MSG ইউজ করে। একদমই তাই। এমনিতেই অয়েল খাওয়া বারণ। আমার খুব ভালো। খুবই ভালো লেগেছে, আর আমার গার্লিক ব্যাপারটা খুব ভালো লাগে। তো মানে আন্টি হেলথ ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করছে। তাহলে আমরা অর্ডার করে দিয়েছি এখানকার স্পেশালিটি ডাব পাস্তা। কীরকম দেখতে আপনারা তো দেখলেন, এবার একটু দেখাবো ভেতরে। এরকম চান্স অফ চিকেন ভর্তি দেওয়া আছে, এই দেখুন কত চিকেন দেওয়া আছে, এরকম চান্স। এবং দেখতেও বেশ, গন্ধটাও বেশ সুন্দর, দেখতে তো সুন্দর অবশ্যই। একটু খেয়ে বলি কীরকম। এক্সপ্রেশন দেখে কি বুঝতে পারছেন কেমন, সেরকমই খুব ভালো, খুবই ভালো। একটা কোকোনাটের ফ্লেভার আছে, একটা মিল্কের ফ্লেভার আছে, হোয়াইট সস। হোয়াইট সস এক্স্যাক্টলি। তো হোয়াইট সস পাস্তা ইন ডাব, অ্যাবসলিউট ডেলিকেসি। এটা খুব ভালো খেতে, এখানে এলে এটা ট্রাই করবেন, মাস্ট ট্রাই। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেতে হবে। এই যা গোলে গোলে পড়ে যাচ্ছে, মুখ পড়ে যাবে না। আচ্ছা একটুখানি আইসক্রিম নিয়েছি আর একটু বাবা রে, বড় মাছে কিন্তু পড়ে যাচ্ছে, সর্বনাশ। এই ব্রাউনি আর একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, যা ধোঁয়া বেরোচ্ছে, ভয় লাগছে। খাবো বলছো? অসাধারণ এই কম্বিনেশনটা না, এমনিতেই আমার খুব পছন্দের। তার মধ্যে এরা বানিয়েওছে দুর্ধর্ষ। পুরো ব্রাউনিটার থেকে একটা অদ্ভুত কফির একটা দারুণ ফ্লেভার, আর আইসক্রিমটা দিয়ে তো মানে অনবদ্য ইরেজিস্টেবল, এক কথায় খেতেই হবে। আহা, শিবাজিদা তোমার এসে গেছে ফ্রাইড আইসক্রিম। ওফ, দেখেই যা লোভ লাগছে। তোমার তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হ্যাঁ ডেজার্ট আইসক্রিম, হ্যাঁ ফ্রাইড আইস। ভেতরটাও দেখাও, আইসক্রিমটাও দেখাও ভেতরে। এই দেখুন আপনারা, ফাটাফাটি মনে হচ্ছে তো। আরে বাবা বলতে দেখে খেয়ে দুর্দান্ত। ঠান্ডা ঠান্ডা, বাইরেটা গরম গরম, তাই তো? হ্যাঁ। একটু দেখি ভেতরটা একটু ভালো করে দেখাও। বাহ, চলো আর দেরি না করে খাওয়া শুরু করে দিই। ও ব্লুবেরি চিজ কেক। প্রচণ্ড মাইল্ড, আর মা যেহেতু সুগার আছে এবং আমার মিষ্টি খাওয়া এখন বারণ, সেজন্য আমি বললাম আমি এইটাই খাবো। অসাধারণ, কেমন মা? খুব ভালো। উপরে কিন্তু এই বেরিটা দেওয়া আছে, চকলেট, এটা দিয়ে খাও, সুন্দর খেতে হবে। না মিষ্টি, মিষ্টি খুবই কম। আচ্ছা
এবারে একজন এখানে চাতকের মতন তাকিয়ে আছে, ঠিক আছে? তো চাতক চিড়িয়াকেও দিচ্ছি আমি এবারে। কেমন? খুব ভালো। কোনটা আমি খাইয়ে দিলাম, এটা ভালো না কেকটা ভালো? দুটোই। হ্যাঁ, এই যে বলেছিলাম কোথায় আসবো, এই দেখুন কোথায় এসে গেছি। আমরা এসেছি আজকে, রাদার আমরা এসেছিলাম আজকে ডাইনার 49B-তে, যেটা যোধপুর পার্ক থেকে ঢিলছোড়া ডিস্টেন্সে। এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে দেখাও, এখান থেকে বেরিয়ে গেলেই ডান হাতে পড়বে যোধপুর পার্ক। তো খুব ভালো করে খেয়েছি, আমাদের দুজন গেস্টও এসেছিল, খুব ভালো লেগেছে আলাপ করে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। আর কি বলবো, আমরা এই রাজ্যে মেয়েরা স্পেশালি তো সেফ না, তো সব মেয়েদের বলবো সাবধানে থাকো, প্রতিবাদ করো, ভালো দিন আশা করি একদিন আসবে যেখানে আমাদের ভাবতে হবে না কি জামা পরে বেরোচ্ছি, কখন বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি। ওয়ার্ক প্লেস হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, আমরা সেফ থাকবো। টেক কেয়ার, ভালো থেকো, বাই বাই। আচ্ছা শেষে একটু আমি খেয়ে আমার ভুঁড়ির অবস্থাটা একবার দেখিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল ভুঁড়িটা কমাতে হবে না, সিরিয়াসলি ভুঁড়ি কমাতে হবে না? কেন? বুড়ি দাদুর ভুঁড়ি আরেকটু বাড়ুক, তাই তো? থ্যাংক ইউ।